আচ্ছা, তো তোমরা জানো আমরা ট্রান্সফার ফাংশন পড়তেছিলাম লাস্ট ক্লাসে। হলো আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন পড়ছি। তো আজকে আমরা মেকানিক্যাল সিস্টেমের একটা দুইটা ম্যাথমেটিক্স দেখবো ট্রান্সফার ফাংশন ইউজ করে। প্রথমে বলে রাখি যে স্যার ইলেকট্রিক্যাল সিস্টেমের যে এরকম মেইন প্যারামিটার তিনটা ছিল। একটা হলো কি রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, তাই না? তিনটা মেইন প্যারামিটার ছিল এবং তিনটা মেইন প্যারামিটার ছিল। এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের দেখবা যে আমরা কিন্তু ভোল্টেজটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, ঠিক আছে? মানে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম যে কেভিএল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? কিন্তু ঠিক সিমিলারলি মেকানিক্যাল সিস্টেমেও এরকম তিনটা কম্পোনেন্ট আছে, ঠিক আছে? তিনটা কম্পোনেন্ট আছে এবং এই ক্ষেত্রে সেই কম্পোনেন্ট গুলা কি, তাদের মেকানিক্যাল সিস্টেমের যে ইলেকট্রিক্যাল সিস্টেমের ভোল্টেজের মতোই মেকানিক্যাল সিস্টেমের প্যারামিটারটা হলো ফোর্স বা বল, যে কোন বল প্রয়োগ করলে, ঠিক আছে, তার স্মরণ ঘটবে মেকানিক্যাল সিস্টেমে। তো এই ইকুইভ্যালেন্ট গুলো আমরা দেখব, ঠিক আছে? দেখার পরে তারপর আমরা দেখবো যে স্যার মেকানিক্যাল সিস্টেমে কিভাবে আমরা ট্রান্সফার ফাংশন বের করব। তো তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রথমে যেটা আছে, সবার প্রথমে ফার্স্ট কম্পোনেন্ট হলো স্প্রিং। নর্মালি স্প্রিং দেখি না, এই যে নর্মালি আমাদের কলমে স্প্রিং থাকতে পারে বা বড় বড় স্প্রিং থাকে। স্প্রিং এর কার্যকারিতা কিন্তু অনেক রকম, ঠিক আছে? তো স্প্রিং কিন্তু একটা মেকানিক্যাল সিস্টেম। কিরকম যে স্যার স্প্রিং কে আমি যদি এক পাশ থেকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে নর্মালি এটা কাজ করে, সংকোচন বা প্রসারণের মাধ্যমে। স্প্রিং কে যদি আমি এক পাশে বেঁধে, সাপোজ মনে করো একটা পাশটা বেঁধে রাখছি, আরেকটা পাশ দিয়ে যদি আমি টান দিই, এই পাশ ধরে যদি এইদিকে টান দিই, তার মানে কি এই দিকে আমি ফোর্স ক্রিয়েট করতেছি ডান দিকে, ঠিক আছে? ডান দিকে আমি ফোর্স ক্রিয়েট করতেছি। তাহলে কি এই এই স্প্রিংটা কিন্তু প্রসারিত হবে, তার মানে এখানে এটা সরণ ঘটবে, একটা নির্দিষ্ট পরিমাণ কি সরণ ঘটবে স্প্রিং। এই সরণকে যদি আমি এক্স টি ধরি, ফোর্স হলো এফ টি, যে বল দিয়ে আমি এটাকে মানে এদিকে টানছি, এবং যে সরণটা ঘটবে এটা হলো এক্স টি। এবং এই স্প্রিং এর একটা কনস্ট্যান্ট আছে, যে যেই হারে সে হলো তোমার প্রসারিত হয়। এই কনস্ট্যান্টকে যদি আমি কে ধরি, তাহলে এই বলকে আমি লিখতে পারবো, ঠিক আছে? এই এফ টি বলকে, মানে এই বলটা হবে হলো কে ইন্টু এক্স, এই কে ইন্টু এক্স। কে হলো তার কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট যাকে বলা হয়। এবং স্প্রিং কনস্ট্যান্টের সাথে যদি আমি তার সরণকে গুণ করি, তাহলে আমি পাবো যে স্যার টোটাল ফোর্স। কারণ কি আমাদের মেকানিক্যাল সিস্টেমের যেহেতু আইডিয়া একটু কম, সেক্ষেত্রে আমরা যেটা করব যে স্যার ইলেকট্রিক্যাল সিস্টেমের যে ইকুইভ্যালেন্ট গুলো আমরা চিন্তা করে ওইভাবে অঙ্কগুলা বা ওইভাবে আমরা চিন্তা করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো প্রথমে খেয়াল করে দেখলাম যে স্যার স্প্রিং এর ফোর্সের ইকুয়েশনটা হবে হলো এফ ইকুয়ালস টু কে এক্স। তোমরা নাইন টেনে পড়ে আসার কথা ছিল এরকম সূত্র, যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। ওখানে মাইনাসটা কেন দেওয়া হতো, যে স্যার আসলে স্প্রিং এর যেদিকে টানা হয়, স্প্রিং এর মানে এর বিপরীতে একটা ফোর্স সে ক্রিয়েট করে, ঠিক আছে? এই জন্য একটা মাইনাস নিয়ে আসা হয়। তো নর্মালি তোমার স্প্রিং এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে স্যার ফোর্স ইকুয়েশনটা হলো তার কনস্ট্যান্ট এবং তার সরণের গুণফল, ঠিক আছে? এফ অফ টি ইকুয়ালস টু কে এক্স টি। এইটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, তাহলে এফ অফ টি কি হয়ে যাবে? এফ অফ টি হয়ে যাবে স্যার এফ অফ এস। আমরা জানি যে স্যার এটা ক্যাপিটাল লেটারে হয়ে যায় আর কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এস ভ্যারিয়েবল যুক্ত হয় এফ অফ এস। কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো পরিবর্তন নেই কোনো ডোমেনে, কে কে এর জায়গায় থাকবে। আর এক্স টি হয়ে যাবে কি এক্স অফ এস, ক্যাপিটাল লেটার এক্স ব্র্যাকেটে এস।
ঠিক আছে, ব্র্যাকেটে এস। তো এটা হয়ে যাবে হলো তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনে স্প্রিং এর ক্ষেত্রে। তো এই একটা কম্পোনেন্ট হলো স্প্রিং। দ্বিতীয় কম্পোনেন্ট হলো ফ্রিকশন বা ড্যাম্পার। এটাকে বলা হয় ফ্রিকশন বা ড্যাম্পার। কিরকম? খুবই ইজি। চিন্তা করে দেখো যে এটা যদি একটা সিলিন্ডার হয়, সাপোজ সিলিন্ডারের ভিতরে পিস্টন ওঠানামা করে, তোমরা জানো বিভিন্ন মেশিনে সিলিন্ডারের ভিতরে পিস্টন যদি ওঠানামা করে, তাহলে এই সিলিন্ডারের গায়ে আর পিস্টনের গায়ে কি ঘর্ষণ হবে, তাই না? বা যে কোনো প্রকার ঘর্ষণ, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ঠিক আছে, রাস্তার সারফেস বা রাস্তার উপরের যে সারফেসটা থাকে ওটার সাথে কিন্তু আমাদের জুতার একটা ঘর্ষণ হয়, ঠিক আছে? বা তুমি চিন্তা করে দেখো যে তোমার বাসায় একটা টেবিল আছে, টেবিলকে তুমি টানতেছো, ঠিক আছে, এখানে কিন্তু একটা ঘর্ষণ যাচ্ছে। টেবিলের পায়া আর তোমার ফ্লোরের যে ঘর্ষণটা, সেটা কিন্তু একটা বল ক্রিয়েট করতেছে, কারণ টেবিল সামনের দিকে আসতে যাচ্ছে, কিন্তু সেই ঘর্ষণটা কিন্তু তাকে আটকায় রাখতেছে, ঠিক আছে? তো এই ফ্রিকশনটা হলো এক প্রকার বল ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু ওই ফ্রিকশনটা আমার কি আমি ওভারকাম করতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে এই সিলিন্ডার আর ই দিয়ে একটা সিম্বল দেওয়া হয়েছে, যে জাস্ট প্রতীক, যে ঘর্ষণের প্রতীক তো আমাকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে সিলিন্ডার আর এই পিস্টন দিয়ে একটা প্রতীক দেওয়া হচ্ছে, এবং এইটা আমি যেই বলে টানবো, আমি যদি এফটি বলে টানি, ঠিক আছে, এফ মানে ফোর্স, ঠিক আছে, এফটি বলে যদি আমি টানি, সেক্ষেত্রে এর সরণ, মানে এই ঘর্ষণের পরিবর্তে যে সরণটা হবে, সে যদি এক্সটি হয়। ঘর্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি কত বেগে এটাকে সরণ করছো, কত বেগে সরতেছে, ঠিক আছে, বেগটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে ঘর্ষণের যে কনস্ট্যান্ট যদি ডি হয়, ঘর্ষণ কনস্ট্যান্ট মানে হলো যত ইয়েতে তোমার যে হারে এটা সরণ ঘটতেছে, ঠিক আছে, ঘর্ষণের কনস্ট্যান্ট যদি ডি হয়, সেক্ষেত্রে এই বলটা হবে হলো ডি ইন্টু ভিটি, যেখানে ভিটি হলো বেগ বা ভেলোসিটি। ডি ইন্টু ভিটি, ভিটি হলো ভেলোসিটি, মানে কত বেগে তার সরণ ঘটতেছে। এটা হলো ঘর্ষণের ক্ষেত্রে ফোর্স ইকুয়েশন, ঠিক আছে? এখন তোমরা এটা জানো যে স্যার একক সময়ে সরণকে বেগ বলে। একক সময়ে সরণকে বেগ বলে কিরকম? যে স্যার যদি আমি এই এ বিন্দু থেকে হাঁটা শুরু করলাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলাম, এর ডিস্টেন্স হলো তোমার 10 কিলোমিটার। এ থেকে বি বিন্দুতে আসলাম, এর ডিস্টেন্স হলো 10 কিলোমিটার। তারপর আমি এই দূরত্বটা অতিক্রম করলাম 2 ঘন্টায়, 2 আওয়ারে, 2 ঘন্টায় আমি এই দূরত্বটা অতিক্রম করলাম। তাহলে আমার বেগ কত হবে? সবসময় মনে রাখবা, বেগ কিন্তু কি দূরত্ব ডিভাইডেড বাই সময়। একক সময়ে সরণের হারকে বেগ বলে। তুমি কতটুকু তোমার দূরত্ব অতিক্রম করলা এবং কত সময়ে করলা, তার অনুপাতকে কিন্তু বেগ বলে। তো সেক্ষেত্রে কি 10/2, তার মানে হলো 10 হলো এখানে দূরত্ব, আর 2 আওয়ার্স হলো কি তার সময়। তো ঠিক সিমিলারলি আমরা ভিটি কে লিখতে পারি ভি ইকুয়ালস টু, অলওয়েজ মনে রাখবা, dx/dt, যেখানে dx হলো ক্ষুদ্রতর দৈর্ঘ্য বা দূরত্ব, আর ডিটি হলো ক্ষুদ্রতম সময়। ভি ইকুয়ালস টু dx/dt। তো এই জন্য আমরা এই এফটি কে ফ্রিকশনের ক্ষেত্রে লিখতে পারবো কি ডি dx/dt। তো এটা তো গেল টাইম ডোমেনে। যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, তাহলে এফটি হয়ে যাবে এফ অফ এস, এফটি হয়ে যাবে কি এফ অফ এস, তারপর তোমার ডি এর জায়গায় ডি থাকবে, আর আমরা জানি যে স্যার ডি এক্স টি বাই ডিটি, তার মানে এখানে এই ডি বাই ডিটি আমরা এটা পড়ছি না ল্যাপ্লাসে, যে স্যার ডি বাই একটা ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু এস, ওয়ান ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু ল্যাপ্লাস ভ্যারিয়েবল এস, ডি বাই ডিটি ইকুয়ালস টু এস। তো সেখানে যেহেতু একটা ভ্যারিয়েবল, একটা ডিফারেন্সিয়েশন আছে এখানে, তাহলে ডি এর পরে এস বসবে, আর এই এক্স টি পরিবর্তন হয়ে যাবে কি এটা এক্স অফ এস।
এই এক্স টির পরিবর্তে হয়ে যাবে এক্স অফ এস। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা গেল আমার ফ্রিকশন, যে স্যার ডি ডিএক্স বাই ডিটি। আচ্ছা, তাহলে বাকি রইল কি? বাকি রইল আরেকটা, সেটা হলো ভর। ঠিক আছে, তিনটা কম্পোনেন্টের মেইন কম্পোনেন্টের মধ্যে একটা হলো স্প্রিং, একটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন, আরেকটাকে বলা হয় ভর। ঠিক আছে, আমরা আমাদের যে কোনো বস্তুর ভর, যে কোনো বস্তুকে সরাতে গেলে কি তার ভরের পরিমাণ কিন্তু আমার বল লাগবেই, নাহলে কিন্তু সে সরবে না। ঠিক আছে, তো ঠিক সিমিলারলি ভরকে এম দিয়ে প্রকাশ করে, এবং ভরকে যদি আমি এফটি বলে টান দেই, এর সরণ যদি এক্স ঘটে, তোমার নিউটনের দ্বিতীয় সূত্র জানো, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? যেখানে এফ হলো বল, এম মানে হলো ভর, আর এ মানে হলো তার ত্বরণ, অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ত্বরণ, যে হারে তার বেগ বৃদ্ধি পায়, এক্সেলারেশন। এ মানে কি? ত্বরণ বা এক্সেলারেশন, যে হারে বেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, নর্মালি আমাদের গাড়িতে যেরকম একটা থাকে, এক্সেলারেশনের একটা কি প্যাডেল থাকে, যেখানে আমরা প্রেস করলে কি বেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো ঠিক সিমিলারলি এখানে হলো এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, বল সমান সমান কি ভর ইন্টু ত্বরণ। তো আমরা যেটা বললাম যে ত্বরণ হলো কি বেগের কি বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ কে লিখতে পারি কি ক্ষুদ্রতর বেগ ডিভাইডেড বাই ক্ষুদ্রতর সময়। তাহলে ডিভি বাই ডিটি এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, কারণ বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, মানে ক্ষুদ্রতম বেগ ডিভাইডেড বাই ক্ষুদ্রতম সময়, তা ডিভি বাই ডিটি। আবার এটা করার পরে আমরা জানি যে স্যার ভি কে আবার আমরা কি লিখতে পারি? ডিএক্স বাই ডিটি, কারণ বেগ আবার কি ক্ষুদ্রতর সরণের। ঠিক আছে, ক্ষুদ্রতর সরণ। তো সেই ক্ষেত্রে বেগকে আমরা লিখতে পারি হলো তোমার ডিএক্স বাই ডিটি। তো এই জন্য দেখো লেখা আছে কি ডি বাই ডিটি কে পাশে রাখলাম, এই ভিটির জায়গায় কি লিখলাম ডিএক্স টি বাই ডিটি। তো এইটা দুইটা করার পরে কি হয়ে যাবে? বেসিক্যালি ডাবল ডেরিভেটিভ ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার। এটা বেগ ক্ষেত্রে তোমার ভরের ক্ষেত্রে ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার। বুঝছো? তো এইটাকে আমি যদি আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে এফ টির জায়গায় কি হবে? এফ অফ এস। ঠিক আছে, এফ টির জায়গায় হয়ে যাবে এফ অফ এস। এম এর জায়গায় হবে কি এম এর জায়গায় এমই বসবে। তারপর কি তোমার ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, যেহেতু ডাবল ডেরিভেটিভ, তাহলে ল্যাপ্লাস ভেরিয়েবল কি দুইটা হবে এস স্কোয়ার, এবং এক্স টি হয়ে যাবে কি এক্স অফ এস। ঠিক আছে, তো তোমাদের সব ভুলে গেল এই তিনটা ফোর্সের ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তিনটা ফোর্সের ইকুয়েশন কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে স্প্রিং এর জন্য এফ ইকুয়ালস টু কে এক্স, তারপর ড্যাম্পারের জন্য এফ ইকুয়ালস টু ডি ডিএক্স বাই ডিটি, আর ভরের জন্য মাসের জন্য এফ টি ইকুয়ালস টু এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এই তিনটা বল। ঠিক আছে, তিনটা বলের ইকুয়েশন। তো আমরা একটা দুইটা অ্যাপ্লিকেশন দেখলে তারপর আমাদের আরেকটু ক্লিয়ার হবে। যেমন সাপোজ, আচ্ছা, মেকানিক্যাল সিস্টেমের কিন্তু আউটপুট কিন্তু তার সরণ। তুমি মনে করো একটা একটা টেবিলে বল প্রয়োগ করলা। ঠিক আছে, এখন এটা যদি তার কোনো সরণ না ঘটে, মানে ওইখানেই থাকে, তাহলে কিন্তু তোমার বল যেটা ইনপুট, এখানে তোমার দেয়া বলটা হলো ইনপুট, সেটা কিন্তু কোনো প্রকার আউটপুট ক্রিয়েট করতেছে না, কারণ কি ওটা কিন্তু সরণ হচ্ছে না। ঠিক আছে, তো এর জন্য যে কোনো ভরের ক্ষেত্রে তুমি যখন এটাকে ফোর্স ক্রিয়েট করবা, ধাক্কা দিবা, তাহলে অবশ্যই তাকে কিন্তু একটা সরণ ঘটতে হবে, আর সেই সরণটাই হবে তার আউটপুট। মনে রাখবা, মেকানিক্যাল সিস্টেমের সরণই হলো তার আউটপুট। খেয়াল করে দেখো, এখানে ছোট্ট একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে, বলা আছে যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন জিএস ডিভাইডেড বাই এক্স এস বাই এফ অফ এস। তার মানে আমরা জানি উপরেরটা হলো আউটপুট এবং নিচেটা কি ইনপুট। উপরেরটা আউটপুট হলো এক্স অফ এস, নিচেটা হলো ইনপুট। এক্স অফ এস মানে হলো এক্স টি, টাইম ডোমেনে কি এক্স টি এর সরণ, আর নিচেটা হলো ইনপুট।
ইনপুট হলো এফ অফ এস দেয়া আছে, মানে টাইম ডোমেনে কি, টাইম ডোমেন হলো এফ অফ টি। ঠিক আছে, যে যে বলটা দিয়ে আমরা টানছি, তাহলে দেখো এখানে একটা তোমার সারফেসের সাথে একটা স্প্রিং কানেক্ট করে, একটা ভরের সাথে স্প্রিং কানেক্ট করা আছে, এখানে একটা ফ্রিকশনও আছে। ঠিক আছে, একটা ফ্রিকশনও এই ভরের সাথে কানেক্ট করা আছে, এবং এই ভর নিজেও কিন্তু আছে। এখন এইটাকে যদি আমি এই এফটি বলে টান দেই, এটাকে যদি আমি এফটি বলে টান দেই, তাহলে আমার যে ইনপুট যে ফোর্সটা আমি যে বলে টানতেছি, এই এখানে কিন্তু তিনটা জায়গায় এই বলটা ভাগ হয়ে যাবে। প্রথম কথা হলো এই স্প্রিং, স্প্রিং এর জন্য তার একটা বল খরচ হবে স্প্রিং কে টানার জন্য। ঠিক আছে, কারণ স্প্রিং কে প্রসারণ করার জন্য কিন্তু একটা বল লাগে, স্প্রিং কিন্তু এমনিতে প্রসারিত হয় না, একটা ফোর্স দিয়ে কিন্তু টান দিয়ে, দেখবা যে দুই হাত দিয়ে টান দিয়ে কিন্তু এটাকে বড় করা লাগে। তারপর আসতে হলো তোমার ফ্রিকশন, মানে হলো ঘর্ষণ। ঠিক আছে, তো এই ঘর্ষণের কিন্তু একটা বলের প্রয়োজন। তাই আরেকটা হলো যে এই ভর নিজে, কারণ এই ভরকে তোমার অবশ্যই আহ, যেহেতু এটা কি আমরা জানি যে স্যার জড় বস্তু কিন্তু এমনিতে নড়ে না, এটাকে একটা বল প্রয়োগ করে নড়ানো লাগে, তো এই ভরেরও কি একটা নির্দিষ্ট বল আছে। তো এই তিনটা, এই ইনপুট বল যেটা ইনপুট ফোর্স এফটি কি, এই তিনটা বলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এই তিনটা বলের যোগফল কি হবে, এই স্প্রিং, এই ঘর্ষণ এবং এই তোমার এই ভর, এই তিনটার জন্য যে বল মানে হচ্ছে আমার ব্যবহার হচ্ছে, এই তিনটা বলের যোগফল হবে কি আমার ইনপুট বলের সমান এফটি। তাহলে আমরা তিনটা বলকে লিখি ইকুয়ালস টু এফটি দিয়ে কিন্তু আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। আমরা জানি স্প্রিং এর কি, কে এক্স টি, স্প্রিং এর জন্য হলো কে এক্স টি, ফ্রিকশনের জন্য আমরা জানি স্যার ডি ডিএক্স বাই ডিটি। তারপর আমরা ভরের জন্য জানি কি এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু এফ অফ টি। এর জন্যই বললাম যে স্যার আমাদের অ্যাটলিস্ট তিনটা কম্পোনেন্টের যে বলের ইকুয়েশন, সেই বলের ইকুয়েশন গুলো অ্যাটলিস্ট জানতে হবে। কে এক্স টি প্লাস ডি ডিএক্স টি বাই ডিটি প্লাস এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ টি। তো এটা তো টাইম ডোমেইনে আছে, এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে চাই, দেখো এটা তো টাইম ডোমেইন আছে, এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করব। এই একটা একটা আসি, কে 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 এর জায়গায় থাকবে কে, এক্স টি হয়ে যাবে কি এক্স অফ এস, যেটা আমরা জানি যে যে কোনো টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে গেলে ক্যাপিটাল লেটার এবং এস ভেরিয়েবল অ্যাড হয়। তারপর হলো ডি এর জায়গায় ডি, ঠিক আছে, ডি বাই ডিটি, একটা একটা ডিফারেন্সিয়েশন এটার জায়গায় হয়ে যাবে কি এস, আর এক্স টি হয়ে যাবে কি, এক্স টি হয়ে যাবে এক্স অফ এস। তারপরে এম এর জায়গায় এম বসবে, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এখানে ডাবল ডেরিভেটিভ, তার মানে হলো এস স্কোয়ার, এবং এক্স টি, এক্স টির জায়গায় কি বসবে এক্স অফ এস। তাহলে আমরা কি করলাম যে স্যার টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলাম, তেমন কিছুই না, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন, একটা ডিফারেন্সিয়েশন ডি বাই ডিটি ইকুয়ালস টু কি, ডি বাই ডিটি ইকুয়ালস টু এস, একটা ডিফারেন্সিয়েশন, আর দুইটা হলো এস স্কোয়ার। আর এক্স টি জায়গায় কি হয়ে যাবে ক্যাপিটাল লেটারে এক্স অফ এস, আর কনস্ট্যান্ট কনস্ট্যান্টের জায়গায়। ঠিক আছে, আর এফ অফ টি টাইম ডোমেন থেকে যখন ফ্রিকোয়েন্সি ডোমেন হয়ে যাবে তখন হয়ে যাবে কি এফ অফ এস। তো এটা কনভার্ট করার পরে আমরা দেখো যে এই সব জায়গা থেকে কিন্তু এক্স এস কমন নিতে পারবো আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে। তো এক্স এস কমন নিলে কি থাকে কে প্লাস ডিএস প্লাস এম এস স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়ার পরে আমরা যেটা করবো, আমাদের দরকার হলো এক্স এস আর ডিভাইডেড বাই এফ অফ এস, এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি আর ওইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, যে এক্স অফ এস ইকুয়ালস ডিভাইডেড বাই এফ অফ এস ইকুয়ালস টু জিএস, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি 1 বাই কে ডি এম এস স্কোয়ার ইকুয়ালস, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রান্সফার
ফাংশন, এটা খুবই সিম্পল একটা মেকানিক্যাল সিস্টেম ছিল, জাস্ট বোঝানোর জন্য যে স্যার তিনটা কম্পোনেন্ট থাকলে কিভাবে আমাদের ফোর্স ইকুয়েশন গুলা কি বের করব। আমরা যেমন ইলেকট্রিক্যালে কি ভোল্টেজের ইকুয়েশন বের করতাম কেভিএল অ্যাপ্লাই করে, এখানে আমরা ফোর্স ইকুয়েশন বের করব। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার পর তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেটা নিব। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে স্যার এখানে দুইটা ভর আছে। প্রথম কথা, এখানে দুইটা ভর আছে। তো দুইটা ভরের ক্ষেত্রে দেখবা একটা M1 এবং একটা M2। সবসময় মনে রাখবা ইলেকট্রিক্যালে যেরকম আমাদের লুপ যতগুলা মেশ থাকতো ততগুলো কি মেশের ইকুয়েশন হতো, যে স্যার মেশ 1 বা একটা লুপের ইকুয়েশন হতো লুপ 1 লুপ 2। তো ঠিক সিমিলারলি এখানে যতগুলা ভর থাকবে বা যতগুলা মাস থাকবে ততগুলা ইকুয়েশন থাকবে আমাদের, ততগুলা ফোর্সের ইকুয়েশন হবে। তাহলে এখানে আমাদের ভর আছে কিন্তু দুইটা, একটা হলো M1 আর একটা M2। খেয়াল করে দেখো আমাদের দুইটা ইকুয়েশন আছে, একটা M1, দুইটা ভর আছে M1, একটা হলো কি M2। তাহলে এই দুইটা ভরের জন্য আমার ইকুয়েশন হবে কি, নাম্বার অফ ফোর্স ইকুয়েশন হবে দুইটা। ঠিক আছে, দুইটা ইকুয়েশন হবে। তো সেক্ষেত্রে আমরা M1 এবং M2 জন্য চিন্তা করব। এবং একটু মজার ব্যাপার দেখো স্যার M1 কি সাথে কানেক্ট আছে। দেখো একটা K1 একটা স্প্রিং এর সাথে কানেক্ট আছে। M1 নিজস্ব একটা ভর আছে, এই ভরকেও সরাইতে আমার সময় লাগবে বা একটা ফোর্স লাগবে। একটা ঘর্ষণের সাথে কানেক্ট করা আছে, একটা ঘর্ষণ আরেকটা স্প্রিং এর সাথে কানেক্ট করা আছে। কিন্তু একটা খেয়াল করে দেখো এই ভরটা যখন এই ফোর্স দিয়ে যাবে বা এই ফ্লোর দিয়ে যাবে তখন কিন্তু তার একটা ঘর্ষণ হওয়ার কথা, কিন্তু এখানে লিখে দিচ্ছে এটা ফ্রিকশনলেস। তোমাকে এটা চিন্তা করতে হবে যে এই ঘর্ষণটা হলো ফ্রিকশনলেস, এখানে কোনো ফ্রিকশন হবে না। যদি এখানে ফ্রিকশনলেস না দেয়া থাকতো তাহলে একটা যদি কনস্ট্যান্ট দেয়া থাকতো তাহলে কি সেই ফ্রিকশনটা কিন্তু একটা বল। তাহলে সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু এফটি বলটার দিকে ধাক্কা দেওয়া হচ্ছে ওইদিকে, এফটি বলে ধাক্কা দেওয়া হচ্ছে এইদিকে, এবং তার সরণ হলো এক্সটি, তার সরণ হলো এক্স টি, বা এখানে এক্স ওয়ান টি দেওয়া হয়েছে কারণ হলো এখানে যেহেতু দুইটা সরণ হবে, দুইটা ভরের দুইটা সরণ, এক্স ওয়ান টি একটা, এক্স টু টি একটা। তো সিমিলারলি তোমার আমাকে বের করা লাগবে কি, ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে হলো এক্স টু এস বাই এফ অফ এস। এক্স টু এস মানে হলো এই যে এক্স টি, এটা হলো তার আউটপুট, এই দ্বিতীয় ভরের সরণটাই হলো আউটপুট, এবং আমার ইনপুট হলো এফ অফ এস বা এফ টি। ঠিক আছে, টাইম ডোমেন হলো এফ টি, এই এফ টি বল প্রয়োগ করব আমি। তো এটা হবে আমার ইনপুট, আর এক্স টু টি এটা হবে আমার আউটপুট, বা এই এম টু ভরের সরণটা হবে কি আমার আউটপুট। তাহলে আমরা যেটা প্রথমে করব যে স্যার M1 এবং M2 জন্য দুইটা কি আলাদা আলাদা ইকুয়েশন বের করব, M1 এবং M2 জন্য। ঠিক আছে, তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে হবে একটু, যে স্যার আমরা যে ইকুয়েশনটা বের করব সেক্ষেত্রে মনে রাখতে হবে যে স্যার আমাদের ইলেকট্রিক্যাল আমরা চিন্তা করতাম, একটু খেয়াল করে দেখো যে স্যার যদি কোনো মনে করো যে কোনো প্যারামিটার দুইটা লুপেই আছে, এখানে I1, এই লুপের কারেন্ট যদি I1 হইতো, আর কি এই লুপের কারেন্ট কি I2। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে বলো তো এইখানে যে রেজিস্ট্যান্স মনে করো এটা আর, এটা দুইটা লুপেই বিদ্যমান, সেক্ষেত্রে আমরা কি করতাম মনে আছে কারো? কেউ আমাকে একটু I2 কারেন্টটা মাইনাস হবে আর কি, হ্যাঁ I2 আর আমরা যদি এই প্রথম লুপের জন্য চিন্তা করি তাহলে I1 মাইনাস I2 হবে, তাই না? জি স্যার। আর আমরা যদি দ্বিতীয় লুপের কথা চিন্তা করি তাহলে I2 মাইনাস I1 হবে। তো জি ঠিক স্যার। সিমিলারলি এইখানে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে, যখন আমরা দেখবা যে এই ঘর্ষণটা এবং এই স্প্রিংটা কিন্তু এই দুইটা ফোর্সের সাথে কানেক্টেড, বা দুইটা ভরের সাথে কানেক্টেড, M1 এবং M2 দুইটা ভরের সাথে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আমাদের কি এই ক্ষেত্রে এসে এই ফোর্সটা যখন আমি M1 এর কথা চিন্তা করব তখন এই আমার কিন্তু x1 একটা সরণ এবং x2 একটা সরণ। তো x1 এর জন্য সেটা পজিটিভ হবে,
আর x2 এর জন্য কিন্তু এই দুইটা ফোর্স আবার নেগেটিভ আমাদের কি মাইনাস করতে হবে, ওই কনসেপ্টে আমাদের মাইনাস করতে হবে। আবার যখন আমি m2 এর জন্য বের করব তখন x2 হবে তার পজিটিভ এই দুইটার জন্য, কিন্তু আমার x1 এর জন্য একটা নেগেটিভ ফোর্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি তারপর আস্তে আস্তে দেখলে একটু কি হবে। মানে এই m1 এর জন্য কিন্তু কয়টা বল আছে খেয়াল করে দেখো। এই m1 এর জন্য এই এখন একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা ফ্রিকশন আছে এবং m1 ভর নিজে একটা আছে। তাহলে চারটা ফোর্স আছে কিন্তু এই, ঠিক আছে, এই m1 এর উপর চারটা ফোর্স আছে। তো আমরা একটা লিখি যে প্রথম স্প্রিং এর জন্য আমরা জানি kx, তাহলে এখানে k তো হবে না, k1 হবে কারণ দুইটা স্প্রিং আছে। তাহলে k1 x1t লিখলাম। এই ভরের জন্য আমরা জানি কি m এর সূত্র কি, m এর জন্য ভরের জন্য হলো স্যার m d স্কয়ার x বাই dt স্কয়ার, d স্কয়ার x বাই dt স্কয়ার। এখানে x হবে না কারণ যেহেতু সরণ দুইটা, একটা x1 একটা x2, তাহলে আমরা লিখবো m1 d স্কয়ার x1t বাই dt স্কয়ার। এটা হলো ভরের জন্য। আচ্ছা, তারপর হলো এই ঘর্ষণের জন্য হলো কি, আমরা জানি d dx বাই dt, d dx বাই dt। এখানে x হলো কিন্তু x1, কারণ কি আমরা প্রথমটার কথা চিন্তা করতেছি। তাহলে খেয়াল করে দেখো d dx1 বাই dt। এবং লাস্টে আছে কি আমাদের আরেকটা স্প্রিং আছে k2, তাহলে এটা কি হবে k2 x1t। আচ্ছা, এটা লেখার পর এখন মজার ব্যাপারটা হলো যে আমি আরেকটা কালার নিই, আরেকটা কালার নিলে বুঝবে স্যার এই ফোর্সটা, এই স্প্রিংটা এবং এই ফ্রিকশনটা, এই দুইটা কিন্তু এই m1 এবং m2 দুইটার মধ্যেই বিদ্যমান। তাহলে x1 সরণটার জন্য আমি যেহেতু অলরেডি পজিটিভ লিখে ফেলছি, যে দুইটা আমি অলরেডি পজিটিভ লিখে ফেলছি, তাহলে সেক্ষেত্রে এই x2 এর জন্য কিন্তু আমাকে এই দুইটা ফোর্স মাইনাস করতে হবে। ওই কনসেপ্টে যেহেতু i1 মাইনাস i2 ছিল, ঠিক সিমিলারলি আমাকে মাইনাস করতে হবে। তাহলে আমি যদি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে জাস্ট এই ফোর্সটা আমি মাইনাস দিলাম, মাইনাস দিয়ে x1 এর জায়গায় কি হবে শুধুমাত্র x2 বা মাইনাস k2 x2 t। কারণ কি এই দুইটা ফোর্স হলো মিউচুয়াল ফোর্স, m1 এবং m2 এর মধ্যে হলো মিউচুয়াল ফোর্স, এই জন্য আমাকে মাইনাস করতে হলো। তারপর এইটা লেখার পরে তারপর আমরা দেখবো যে স্যার এটা তো সব ফোর্সের যোগফল, ইকুয়ালস টু কোনো ইনপুট ফোর্স আছে কিনা। যেমন দেখো এই ভরের উপরে কিন্তু একটা ইনপুট ফোর্স আছে, সেটা হলো এফ অফ টি। তাহলে ইনপুট ফোর্স হলো ইকুয়ালস টু এফ অফ টি। একটু বড়, মানে ইকুয়েশন গুলো একটু বড় কিন্তু কঠিন না, একবার বুঝলে কঠিন কিছু না, ঠিক আছে, একটু বুঝতে হয় আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে স্যার আমরা চারটা লিখলাম, চারটা লিখার পরে যেই দুইটা ফোর্স আবার মিউচুয়াল সেগুলোকে কি আবার আমাকে মাইনাস করে দিতে হবে। স্যার বলো। স্যার এইখানে তো আপনি দেখলাম ফ্রিকশনের জন্য শুধু মাইনাস করলেন, ভরের জন্য তো মাইনাস করলেন না। না, ভর মাইনাস হবে না, খেয়াল করে দেখো, ভর ফ্রিকশন না, আমি বলতে চাচ্ছি ভর তো একটাই, কিন্তু জি এই যে স্যার। এই ফ্রিকশন এবং এই স্প্রিং, এই দুইটা হলো এই দুইটা ভরের মধ্যে মিউচুয়াল। যেমন দেখো এই ভরের সাথেও কানেক্ট করা আছে, এই ভরের সাথেও কানেক্ট করা আছে। তো এইরকম যতগুলা কম্পোনেন্ট থাকবে সেগুলাকে আমাদের দুইবার লিখতে হবে। একবার লিখতে হবে x1 এর জন্য, সেটা হবে পজিটিভ, আবার একবার লিখতে হবে x2 এর জন্য, যেটা হবে নেগেটিভ। যেমন ওই যে আমাদের ইলেকট্রিক্যালের লুপে যেমন তোমার একটা যদি রেজিস্ট্যান্স থাকে দুই লুপের মাঝখানে, সেক্ষেত্রে এইটার জন্য আমরা কি i1 এর জন্য পজিটিভ লিখি, যদি আমি প্রথম কথা চিন্তা করি প্রথমটা, আবার i2 এর জন্য কিন্তু আমাকে নেগেটিভ করে দেওয়া লাগে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওই রকম কনসেপ্ট আর কি। এখানে ভরের জন্য লিখতে হবে না, কারণ কি ভর তো আমরা তো ভরের ইকুয়েশনই বের করতেছি। এই ভর তো আর এটার সাথে কানেক্টেড না, এই ভর কি এই ভরের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। কানেক্টেড কি এই ঘর্ষণটা এবং এই স্প্রিংটা হলো এই দুইটার সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর আমরা যেটা করব যে আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করব, মানে হলো যে স্যার ফ্রিকোয়েন্সি কনভার্ট করব, k1 এর জায়গায় k1 বসবে, x3 এর জায়গায় হয়ে যাবে x1s। আশা করি তোমরা এটা মানে এখন ইজিলি করতে পারবা। m1 এর জায়গায় m1, আর এই d স্কয়ার বাই dt স্কয়ার হবে s স্কয়ার, আর x3 হয়ে যাবে কি x1s। তো এরকম d এর জায়গায় বসবে d, আর এখানে একটা ডেরিভেটিভ, তাহলে d বাই dt হবে কি s, আর x3 হয়ে যাবে x1s। তো এইভাবে আমরা পুরোটা কি কনভার্ট করে ফেলবো।
ইজিলি ভাবে। করার পরে আমরা যেটা করব x1 গুলা সব একসাথে করব এবং কি x2 গুলাকে সব একসাথে করব। x1 এ যতগুলা ভেরিয়েবল আছে যেমন 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, এগুলোকে আমরা একসাথে করব আর x2 কে কি আমরা একসাথে করব। একসাথে করার পরে ইকুয়ালস টু f of s, এই ইকুয়েশনটা আমরা দিয়ে রাখবো। আমরা পেলাম প্রথম ফোর্স ইকুয়েশন, ঠিক আছে, প্রথম মাস থেকে। আচ্ছা, দ্বিতীয় মাসের জন্য একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় মাসের জন্য দ্বিতীয় মাসের ক্ষেত্রে ভর কয়টা? একটা স্প্রিং আছে, একটা ভর নিজে আছে, ঠিক আছে, একটা দুইটা, তারপর এই একটা ফ্রিকশন আছে এখানে, এইটা একটা আছে, এইখানেও 4টা, কিন্তু এখানেও ফোর্স কি 4টা। তো এই 4টা লেখার পরে আমাকে কিন্তু এইবার এই দুইটা ফোর্স আবার কিন্তু মাইনাস করতে হবে, কারণ কি এই দুইটা ফোর্স এই m1 এর সাথেও কানেক্ট করা আছে। তাহলে এই ক্ষেত্রে এইবার কিন্তু x2 টা পজিটিভ হবে, মাইনাস হবে কি x1, ঠিক আছে, কারণ কি এবার এই m2 ভরের জন্য আমি চিন্তা করতেছি, তো m2 ভরের জন্য কিন্তু m1 কিন্তু মাইনাস। এবং খেয়াল করে দেখো এই m2 ভরের উপর কিন্তু কোনো ফোর্স নাই, কোনো ডিরেক্ট ফোর্স নাই, ডিরেক্ট ফোর্স নাই, এই যেটা m1 এর উপরে ছিল ft, তো ডিরেক্ট ফোর্স যেহেতু নাই, তাহলে কি ফোর্সের ক্ষেত্রে কি হবে? শূন্য, ইকুয়ালস টু হবে শূন্য। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা খেয়াল করে দেখো, যেমন m2 প্রথমে তার ভরটা ছিল একটা স্প্রিং, আরেকটা স্প্রিং এবং ওই ঘর্ষণ, এবং এই k2 এবং এই ইটা, এই দুইটা কিন্তু কি তোমার মিউচুয়াল, মিউচুয়ালের জন্য কিন্তু কি করতে হবে? আমাকে আবার মাইনাস করতে হবে। দেখো এই যে x1 এর জন্য মাইনাস, এবার কিন্তু x1t হলো কি মাইনাস, ইকুয়ালস টু শূন্য, কারণ যেহেতু কোনো ডিরেক্ট ফোর্স নাই এই জন্য ইকুয়ালস টু কি শূন্য। বুঝতে পারছো? 4টা ফোর্স তার নিজের, কিন্তু এর মধ্যে এই দুইটা হলো যেহেতু মিউচুয়াল, এর জন্য এই দুটাকে মাইনাস করে দিতে হবে, এবং যেটার x1 এর জন্য, ঠিক আছে, x1 এর জন্য কি দুইটা ফোর্স আবার মাইনাস করে দিতে হবে। এইটাকে যদি আমি আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, খেয়াল করে দেখো, জাস্ট m2 এর জায়গায় m2, এখানে ডাবল ডেরিভেটিভ হবে, ডাবল ডেরিভেটিভ হলো s স্কয়ার, xt হয়ে যাবে x2 s, ঠিক আছে, k3 এর জায়গায় k3, আর x2t মানে হয়ে যাবে x2 s, k2 এর জায়গায় k2, x2t হয়ে যাবে কি x2 s, d এর জায়গায় d, একটা ডেরিভেটিভ আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে d বাই dt ইকুয়ালস টু হবে s, আর x2 হয়ে যাবে কি x2 s। তো এইভাবে আমরা ইজিলি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে তারপর নেক্সট টাইম যেটা করব, x1 এবং x2 কে কি আলাদা করে ফেলবো, x1 এবং x2 কে কি দেখো আমরা আলাদা করে ফেললাম, x1 এবং x2 কে আমরা আলাদা করে ফেললাম। তো ঠিক সিমিলারলি এখন আমাদের বের করতে বলছে হলো x2s ডিভাইডেড বাই f of s, x2s ডিভাইডেড বাই f of s। তার মানে আমাকে দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে, দুইটা সমীকরণের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, একটা x1 আর একটা কি x2। তো আমরা গত ক্লাসে যেভাবে ওই নির্ণায়ক পদ্ধতিতে বের করতাম, আজকেও কিন্তু সেম সেই নির্ণায়ক পদ্ধতিতে বের করব। দেখো দুইটা ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে, x2 এর জন্য বের করব, যেহেতু আমাকে x2 এর জন্য বের করতে বলছে। তো নির্ণায়ক পদ্ধতিতে দেখো দুইটা ইকুয়েশন দেয়া আছে, তোমরা জানো যে স্যার নির্ণায়ক পদ্ধতিতে যদি আমি বের করতে চাই আমাকে দুইটা ম্যাট্রিক্স তৈরি করা লাগে, দুইটা ম্যাট্রিক্স তৈরি করা লাগে। নিচের ম্যাট্রিক্সকে আমরা ডেল ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। তো নিচের ম্যাট্রিক্স তৈরি করা লাগে হলো এই তোমার যে সহগগুলো আছে হুবহু ওইভাবে বসে যাবে। তোমার যে সহগগুলো আছে, যে দেখো 4টা সহগ আছে, যদিও বড় বড় আকারে আছে, সহগগুলো কি হুবহু তার জায়গায় বসে যাবে। খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা সহগ কিন্তু যেভাবে দেয়া আছে সেভাবেই বসে গেছে, ঠিক আছে। তো সহগগুলা নিচের ডেল ম্যাট্রিক্সটা। আচ্ছা, উপরে কি হবে? উপরের ক্ষেত্রে হবে যে স্যার আমি বের করছি x2 এর জন্য, আমি যেহেতু x2 এর জন্য বের করছি, তাহলে আমি x2 এর সহগটা লিখতে পারবো না উপরে, x2 এর সহগটা লিখতে পারবো না, কিন্তু x1 তো লিখতে পারবো। তাহলে x1 এর সহগ যেটা ছিল, যেমন এইটা এখানে বসে পড়বে, আর মাইনাস kd প্লাস ds এটা এখানে বসে পড়বে। আর x2 সহগটা আমি লিখতে পারবো না। x2 সহগের ক্ষেত্রে আমি যেটা হবে যে স্যার আমার রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে
সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে দেখো x2 ক্ষেত্রে কি f of s 0। আমি আবারও বলি, এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে স্যার আমি যার জন্য বের করব, যদি আমি x2 এর জন্য বের করি তাহলে আমি x2 সহগ লিখতে পারবো না, আর যদি আমি x1 এর জন্য বের করি তাহলে আমি x1 এর সহগ লিখতে পারবো না। বুঝতে পারছো? আর নিচের যে ডেল ম্যাট্রিক্সটা x1 এবং x2 যা যা সহগ আছে যেভাবে সাজানো আছে সেইভাবে হুবহু কি বসে পড়বে। তো এইভাবে আমার ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার পরে তারপর আমাদের জাস্ট আর আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করলে কিন্তু জিরো হবে, কারণ জিরোর সাথে যাই গুণ করবো জিরো হবে। তারপর মাইনাস এটার সাথে এটা গুণ অবস্থায় আসবে, মাইনাস এটার সাথে এটা। আর নিচেরটা ডেল, এটাকে তোমাদের মানে যোগ বিয়োগ গুণ ভাগ না করলেও চলবে, এটাকে ডেল আকারে প্রকাশ করলেই হবে, কারণ অনেক বড় ম্যাট্রিক্স, এটাকে ওইভাবে এত ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তো ঠিক সিমিলারলি দেখো জিরো মাইনাস মাইনাস এটা নিচে ডেল, তো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ফাইনাল কি থাকবে k2 ds f of s। তাহলে আমার তো x2s বাই f of s দরকার, তো আমি এইটাকে কি সমীকরণের ওই পাশে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে, সমীকরণের ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তারপর x2s বাই f of s ডিভাইডেড বাই k2 প্লাস ds। তো এইভাবে আমরা ফোর্স ইকুয়েশন ক্রিয়েট করার পরে নির্ণায়ক পদ্ধতিতে কি মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন গুলো বের করব। আচ্ছা, তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে, যদিও এটা একটু একটু কঠিন, বাট আমি একটু বোঝাই দিচ্ছি, একটু বোঝাই দিলে তাও তোমরা পারবা। এখানে দেখো, এখানেও বের করতে বলছে x2s বাই f of s। প্রথমে দুইটা ভর দেখো, একটা ভর হলো এই যে এটা হলো একটা ভর, আর আরেকটা ভর হলো এই যে ইউ আকৃতির পুরাটা, এই যে কালো যে এটা আছে, এই পুরাটা হলো ইউ আকৃতির, ঠিক আছে, আরেকটা ভর। তাহলে এখানে দুইটা ভর আছে, প্রথম হলো এটা হলো m1 আর এটা হলো m2। এর জন্য কি দুইটা ফোর্স ইকুয়েশন ক্রিয়েট করতে হবে, যেহেতু দুইটা ভর তাহলে দুইটা ফোর্স ইকুয়েশন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমি যদি m1 এর কথা চিন্তা করি, m1 এর সাথে কি কি ফোর্স আছে। m1 এর সাথে দেখো, m1 নিজে একটা ভর আছে, তার নিজে একটা ফোর্স আছে, এই স্প্রিং আছে, এই একটা ফ্রিকশন আছে। কিন্তু মজার ব্যাপার হলো এটা কিন্তু আবার বিয়োগ করে দিতে হবে, কারণ কি এগুলো কিন্তু m2 এর সাথেও কানেক্টেড। এই তিনটা আছে, আরো দুইটা আছে, কিরকম দেখো, এই যে এই জায়গায় একটা ফ্রিকশন কনস্ট্যান্ট দেয়া আছে fv1, এটা তুমি d1 ও ধরতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ফ্রিকশন কনস্ট্যান্টকে দুইভাবে প্রকাশ করা হয়। তো এখানে একটা ঘর্ষণ আছে, এইখানেও একটা ঘর্ষণ আছে, কারণ যেহেতু এই ভরের সাথে এই ভর, ঠিক আছে, যখন যাবে কি ঘর্ষণ হবে। কিন্তু এই ঘর্ষণটা কিন্তু এই দুইটা ভরের মধ্যবর্তী অবস্থায় আছে। তার মানে কি এই এই ক্ষেত্রেও তোমার এই x1 এর জন্য এটাকে যোগ করতে হবে এবং x2 এর জন্য কি বিয়োগ করে দিতে হবে, কারণ এই ঘর্ষণটা যেহেতু মিউচুয়াল ফোর্স, তার মানে চারটা মিউচুয়াল ফোর্স। খেয়াল করে দেখো, এখানে চারটা মিউচুয়াল ফোর্স, এই একটা, এই একটা, এইটা এবং এই স্প্রিং, এই চারটা কিন্তু মিউচুয়াল ফোর্স। তাহলে আমার টোটাল মানে ফোর্স হবে পাঁচটা, এই ই সহ ভর সহ পাঁচটা করার পর আবার চারটাকে কিন্তু আবার মাইনাস করে দিতে হবে x2 এর জন্য, ঠিক আছে। ইকুয়ালস টু হবে কি ফোর্স f অফ t। ঠিক সিমিলারলি আমার m2 এর জন্য তোমার ফোর্স হবে চারটা, এই পাঁচটা, এখানে একটা তার ভরের জন্য, ঠিক আছে, এখানে তার এই ফ্রিকশনের জন্য, এখানে তার স্প্রিং এর জন্য, এইখানে একটা ঘর্ষণ হচ্ছে তার, এখানে একটা ঘর্ষণ হচ্ছে তার। এবং আরো মজার ব্যাপার হলো এই m2 ইউ আকৃতির বল কিন্তু আবার তোমার এই ইসের সাথে একটা ঘর্ষণ হচ্ছে, এই ফ্লোরের সাথে একটা ঘর্ষণ হচ্ছে, তার মানে ছয়টা। এই ছয়টার মধ্যে বিয়োগ করে দিতে হবে চারটা। কোন চারটা বিয়োগ করতে হবে, যে স্যার এই যে এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা বিয়োগ করতে হবে, এই ঘর্ষণটা বিয়োগ করতে হবে, এই ঘর্ষণটা এবং এই ঘর্ষণটা, এই চারটা বিয়োগ করতে হবে। তাহলে এই চারটা বিয়োগ করার পরে আমার ফোর্স ইকুয়েশন বের হবে, ঠিক আছে। তো তোমরা এটা বাসায় ট্রাই করবা, যে কেউ যদি এটা প্রপার সলিউশন করে আমাকে পাঠাতে পারো, হোক ভুল হোক, বাট যদি প্রসেসটা ঠিক থাকে, তার ক্লাস পারফরমেন্সের সাথে আমি +2 অ্যাড করব। যতজন পাঠাতে পারবা সমস্যা নেই, আগামী সপ্তাহের মধ্যে যতজন এটা বলো। ফ্লোরের ঘর্ষণটা প্লাস হবে না? না,
কোনটা বলো? স্যার এই যে হ্যাঁ, তুমি এখানে আমাকে ভ্যারিয়েবল ধরে ধরে বলো, আমি কোন D4টা। F4 জি স্যার এটা। এইটা স্যার F4 জি এটা স্যার। অবশ্যই প্লাস হবে, প্লাস হবে কিন্তু মাইনাস হবে না, কারণ কি এই ঘর্ষণটা কিন্তু এই M1 বলের সাথে কানেক্টেড না, দেখো এটা মাইনাস কিন্তু হবে না। সারফেসের সাথে না, এটা মাইনাস হবে না। আমার মাইনাস হবে মিউচুয়াল ফোর্স গুলো শুধুমাত্র মাইনাস হবে, বুঝতে পারছো? মিউচুয়াল জি ফোর্স গুলো স্যার। মাইনাস হবে, এটা প্লাসই হবে, এক্সট্রুজন এটা প্লাসই হবে, কিন্তু মাইনাস হবে না, মাইনাস হবে এই চারটা। কারণ কি এই চারটা বল দেখো M1 এবং M2 মিউচুয়াল ফোর্স মানে কি দুইটার মধ্যে মধ্যবর্তী ফোর্স, যেমন দেখো এই স্প্রিং M1 এবং M2 দুইটার সাথে কানেক্ট আছে, এই ঘর্ষণ M1 এবং M2 দুইটার সাথে কানেক্ট আছে। ঠিক সিমিলারলি এইখানকার যে ঘর্ষণটা হবে এটা কিন্তু M1 এবং M2 দুইটাতেই ঘর্ষণ যাবে, ঠিক সিমিলারলি কিন্তু এই ঘর্ষণটা কিন্তু শুধু M2 এবং এই যে সারফেসের সাথে ঘর্ষণ, এখানে কিন্তু M1 এর কোনো সংযোগ নাই, এক্ষেত্রে এটা মাইনাস হবে না। এবং এই M2 এর বল কিন্তু শূন্য, M2 এর মধ্যে কিন্তু কোনো প্রয়োগ বল নাই। M1 এর যেমন বল আছে Ft, তো Ft ইকুয়েশন হবে, আর M2 এর জন্য কিন্তু ইকুয়েশন এই টোটাল বলগুলোর যোগফল কি হবে কিন্তু শূন্য, ঠিক আছে? তো এইভাবে তোমরা আগামী সপ্তাহের মধ্যে 7 দিন সময় দিলাম, যাও 7 দিন সময় দিলাম, তোমরা নিজেরা ডিসকাস করবা, ক্লাসটা ভালো করে দেখবা, দেখার পর আমি আমি কিন্তু প্রত্যেকটা ফোর্স বলে দিছি, ঠিক আছে, যে কোনটার ফোর্স কি হবে। এবং আরো খেয়াল করে দেখো এখানে সব কিন্তু 1 দেয়া আছে, যতগুলা কনস্ট্যান্ট আছে সবগুলার ভ্যালু 1 দেওয়া, তো তোমাদের কনস্ট্যান্ট গুলো লিখে ভর বলো সবগুলা ভর সবকিছু 1 করে দেওয়া, তো এটা খুবই ইজি হবে তোমরা যখন করতে যাবা। যদিও দেখে মনে হচ্ছে অনেক বড়, কিছু কোনো বড়ই না, ঠিক আছে, যেহেতু সবগুলো 1 দেওয়া, কনস্ট্যান্ট গুলো কিন্তু সব 1 দেয়া, তো খুবই ইজিলি করতে পারবা। মানে এমনি আমি মুখে বলতেছি তো বিশ্বাস হচ্ছে না, কেউ যদি বলগুলো যোগ করতে যাও দেখবে যে খুবই ইজিলি হয়ে যাচ্ছে, কারণ সবগুলাই 1 দেওয়া, সবকিছু 1। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আজকে বেসিক্যালি তোমাদের ক্লাস টাইমে আমার একটা পার্সোনাল কাজ ছিল, আর ওই কারণেই হলো যে আমাকে এই ক্লাসটাকে আমি শিফট করে নিয়ে আসলাম, যে অন্য কোনো দিন যাতে না নেওয়া হয়, ঠিক আছে? এখন তোমাদের কয়জন আছো? তোমরা 16 জন আছো। রাকিব আছো? সিয়ার? জি স্যার, রাকিব? স্যার। হ্যাঁ, এখন যে একটা একটা স্যার প্রবলেম। জি একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, আগে প্রশ্ন শেষ করি। স্যার ইকুয়েশন মানে নির্ণায়কের পদ্ধতিতে সলভ করার পরে এই ভরগুলো কি সব যোগ করতে হবে মান বসিয়ে? বুঝি নাই, কোশ্চেনটা একটু আরেকবার বলো তো। স্যার বলছি ইকুয়েশন সলভ করার পরে এই মানগুলো কি বসাতে হবে নাকি ওই ইকুয়েশন সলভ করা পর্যন্ত রাখলেই হবে? তুমি ইকুয়েশন সলভের সময় মানগুলো বসাই দিবা, তাহলে তোমার সহজ হবে। এতগুলো কনস্ট্যান্টকে বারবার না লিখে ইকুয়েশন সলভের সময় এম এর জায়গায় তুমি 1 বসাই দিবা, ঠিক আছে, ডি এর জায়গায় 1 বসাই দিবা, কে এর জায়গায় 1 বসাই দিবা, এফ ইকুয়ালস টু যখন কে এক্স লিখবা তখন কে এক্স লিখবা না, 1 ইনটু এক্স, বুঝতে পারছো? তখন এটা অনেক ছোট হয়ে আসবে। মানে তুমি যদি প্রত্যেকটা ভ্যারিয়েবলের কনস্ট্যান্টের ভ্যালু যদি 1 বসায় দাও, তাহলে এম কে এগুলো তো তোমার এত বারবার লিখতে হচ্ছে না, তখন দেখবো অটোমেটিক্যালি এটা ছোট হয়ে আসতেছে, কারণ সবকিছুর জি ভ্যালু স্যার। 1, দেখো M1 M2 সকল কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু 1, বুঝতে পারছো? আচ্ছা রাকিব, যেটা জি স্যার। বলতেছিলাম যে তোমাদের যে ল্যাবের টাইমটা আমি বললাম যে তোমাদের ল্যাবের টাইমটা শিফট হয়েছে আমার, কারণ কি বিকজ অফ একটা নতুন ব্যাচের, মেইনলি তোমাদের মুনিম স্যার চলে যাওয়ার কারণে হলো এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আমাদের জন্য। মানে এখন মানে ওভারলোড হয়ে গেছে, আমার আমার নিজের হলো 22 ক্রেডিট ক্লাস, নরমালি আমি 16-17 ক্রেডিট ক্লাস নেই, সেটা আরো 5-6 ক্রেডিট বেড়ে গেছে, তো এখন এই টাইম মিলানো সম্ভব হচ্ছে না। এখন শনিবারে আমাদের আবার আমাদের নতুন যে অ্যাডভাইজার স্যার আসছেন, তোমার বুয়েটের ভিসি স্যার ছিলেন আর কি, তো ওনার সাথে শনিবারে আমাদের আবার অ্যাপয়েন্টমেন্ট, আমার আমার আর আরেকজন স্যার আছে, তো শনিবারে আমার সব ক্লাসে শিফট করা লাগছে, শনিবারে কোনো ক্লাস নাই আমার এখন আর। তো তোমাদের ল্যাবটাকে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিনের কোন রাতে দিলে ভালো হয়, তোমরা আমাকে একটু বলো তো। হুম, বৃহস্পতিবার নেন। বৃহস্পতিবার পারবা তোমরা? জি জি স্যার স্যার। পারবো। কারণ যেহেতু অনলাইনে আছি, আর অফলাইনে হয়ে গেলে তো তখন এটা দেখবো, ঠিক আছে, অফলাইনে হলে শনিবারও নেওয়া পসিবল হবে, কিন্তু যেহেতু অনলাইনে হয়তো অফলাইনে আসার খুব কথা চলতেছে, শুনতেছো তোমরা,
আমি জানি না কবে খুলবে, বাট তো বলতেছে অনেকদিন ধরেই। অনলাইনে যেহেতু এখন মঙ্গল, বুধ, বৃহস্পতি, এর মধ্যে কোনটা হলে তোমাদের ভালো হয়? বৃহস্পতিবার। জি স্যার, বৃহস্পতিবার হলেই ভালো হয়। কয়টার দিকে দিব? 7টা না 7:30? 7:30টার দিকেই দেন স্যার। 7:30টায় দিব। হ্যাঁ হ্যাঁ, স্যার নামাজের পর থেকে শুরু করলে ভালো হয়। হ্যাঁ, না তাহলে না, অনেকেরও প্রবলেম থাকবে, মাত্র অফিস শেষ করে আসবে বা ই করবে। হ্যাঁ, স্যার কারণ 8টা থেকে নিলে ভালো হয় স্যার। 8টা একটু দেরি হয়ে যায় না? তোমরা পারবা তো? জি আমার স্যার, সমস্যা নাই, তোমরা পারবা তো? স্যার 8টা থেকে হলে আমাদের জন্য সুবিধা স্যার। জব করে তো স্যার সবাই জন্য একটু ঝামেলা। তাহলে 8টায় দেই। জি স্যার স্যার 8টা দিতে একটু বেশি লেট হয়ে যায় না? আমারও তাই মনে হয় 8টা একটু বেশি লেট হয়ে যায়। কারণ হচ্ছে স্যার যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে 8টা বেজে যায় স্যার। আবার এটাও একটা ঠিক যে যারা বাসা থেকে বৃহস্পতিবার, তাদের সমস্যা নাই, জব করে তাদের জন্য একটু প্রবলেম স্যার। হ্যাঁ কারণ কি যে বৃহস্পতিবার একটু জ্যামও থাকে। হ্যাঁ স্যার, আমি কালকে বাসায় আসছি রাত 11টায়, তোমাদের ইউনিভার্সিটি থেকে রওনা দিয়েছি সকাল সন্ধ্যা 7:45-এ। আমি রাত 11টায় বাসায় আসছি। আমাদের এই যে যারা সাভারের এই পাশে আসো তোমরা জানো হয়তো বা যে একটা ব্রিজ ভেঙে গেছে। তো স্যার ওই ব্রিজে 1 ঘন্টার উপর খালি ওই ব্রিজটাতে বসেছিলাম। তো বৃহস্পতিবার স্যার একটু 8টা থেকে স্টার্ট হলে কয়টা পর্যন্ত হবে স্যার? ম্যাক্সিমাম 9:30 ম্যাক্সিমাম। ওকে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 8টা থেকে নেই, কারণ যেহেতু সবাই অফিস করি, অনেকে অফিস করি। স্যার তাহলে তাই ওটাই থাক, জি স্যার। 8টার থেকে। হ্যাঁ 8টা থেকে, বাট শার্প 8টা। আবার 8টার থেকে আবার 10-15 মিনিট ওয়েট করবো না কিন্তু। জি না স্যার। স্যার হ্যাঁ কারণ ওকে স্যার। আমার মতে 7:30টায় বেস্ট টাইম ছিল, বাট হ্যাঁ। যেহেতু তোমাদের কয়েকজনের প্রবলেম আছে, আমরা 8টা থেকে একবার শার্প শুরু করব। যারা 8টার পরে আসবে তারা ওই পরে জয়েন করবে, আমরা আর ওয়েট করবো না। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা বৃহস্পতিবারই নিব। তো ঠিক আছে, আজকে আর না কথা বলি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, আর যদি না হয় তাহলে থাক। ওকে স্যার। ঠিক আছে, আমি তোমাদের ভিডিও লেকচারটা আর এটা দিয়ে দেবো নি তোমাদের। ঠিক আছে, হয়তো দিতে একটু রাত হবে, কারণ আমার কন্টিনিউয়াস ক্লাস থাকে তো। ঠিক আছে।